হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে একটা খুব ইন্টারেস্টিং কনস্ট্রাকশন তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে আমি ডিসকাস করছি, এটার মাধ্যমে তোমরা যে বিশেষ আর কি ফরম্যাটটা শিখতে পারবে, সেই ফরম্যাটটা অ্যাপ্লাই করে দৈনন্দিন জীবনে অনেক লাইন্স তোমরা অনেক স্মার্টলি লিখতে পারবে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে ইনফিনিটিভের ব্যবহার। ডাব্লিউএইচ ওয়ার্ড এবং তার সাথে সাথে টু এবং তার সাথে সাথে ভার্বের ফার্স্ট ফর্ম, এটার ব্যবহার খুব ইউজফুল একটা কনস্ট্রাকশন। এর মাধ্যমে আমরা অনেক সহজে অসংখ্য সেন্টেন্সেস বানাতে পারি। তো আজকে আমি তেমন ধরনের কনসেপ্টটাকেই পুরোপুরি ক্লিয়ারলি বোঝানোর জন্যই এখানে আমি বেশ কিছু লাইন্স লিখেছি। তোমরা দেখতে পাবে আমরা লাইন্সগুলোকে ট্রান্সলেট করব এবং ট্রান্সলেট করার মধ্যে দিয়ে আমরা এই বিষয়টাকে অ্যাকচুয়ালি বুঝে নেব যে কিভাবে ডাব্লিউএইচ ওয়ার্ড এবং তার সাথে সাথে ইনফিনিটিভের ব্যবহার এখানে হচ্ছে। তো এখানে সবার প্রথমে আমি তোমাদেরকে জাস্ট একটু ব্রিফলি বলে দিই যে ইনফিনিটিভ বলতে আমরা অ্যাকচুয়ালি বিষয়টাকে কিভাবে বুঝি। যখন জানবে আমরা কোনো একটা লাইক এরকম সিচুয়েশান আসে যেখানে টু ব্যবহার করি এবং তারপরে ভার্বের ফার্স্ট ফর্মটাকে ব্যবহার করি, তো এইটা যখন আমরা ব্যবহার করি তখন সেই সেন্সটা প্রধানত তে বিভক্তি বোঝায়। বাংলাতে আমরা যখন কথা বলি, যেমন ধরো ঘুমাতে, কোথাও যেতে, গল্প করতে, খেতে, এই ধরনের কথাগুলো তে জাতীয় সেন্স আসে। তো সেরকম অর্থে টু এবং তার সাথে ভি ফার্স্ট বসে, যেমন টু মেক, টু হেল্প, টু গো, টু ট্রাই, এরকম ধরনের বিষয়গুলো। তো সেই ইনফিনিটিভের ব্যবহারটা আমরা করব, আর তার আগে একটা ডাব্লিউএইচ ওয়ার্ডের ব্যবহার করব। ওকে, তো এরকম যে কনস্ট্রাকশানটা হবে সেই কনস্ট্রাকশানটা অনেক ক্ষেত্রেই দেখবে তোমরা অনেক লাইন্সের মধ্যে দেখেছো, এছাড়া কথা বলার সময় অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই যে কনস্ট্রাকশানটা ঠিক কিভাবে অ্যাপ্লাই করা যেতে পারে সেই বিষয়টাকেই আজকে এখানে আমি ডিসকাস করছি। তো দেখা যাক এখানে সেই সমস্ত লাইন্সের মধ্যে দিয়ে কিভাবে বিষয়টা আমরা ইউজ করতে পারি। তো এখানে ফার্স্ট যে লাইনটা আছে সেটা লক্ষ্য করো, দেখো কি বলা হচ্ছে। তারা কখনোই বুঝলো না কখন নীরব থাকতে হয়। তারা কখনোই বুঝলো না কখন নীরব থাকতে হয়, এরকমভাবে বলা হয়েছে। তো এই যে কথাটা এখানে বলা হলো, এই যে লাইনটা এখানে দেখো প্রথম অংশটার দিকে খেয়াল করো, সেখানে বলা হচ্ছে কখনোই বুঝলো না। যখন আমরা এমনভাবে বলি কোনো কথা বুঝলো না, তার মানে জানবে বুঝলো, করলো, খেলো, এই টাইপের সেন্স, মানে সেটা সিম্পল পাস্ট টেন্স। তো সেই অনুযায়ী আমরা লাইনটাকে এখানে ট্রান্সলেট করব। প্রথমে সাবজেক্টের জায়গায় কি আছে? তারা। তো তারা অর্থে লেখা যাক আগে, তো তারা সেন্সে আমরা লিখব দে। দে লিখলাম, তারা। এবার কি? এবার এই যে কখনোই না সেন্সটা আছে, এটার জন্য কখনোই না অর্থে আমরা নেভার এটা ব্যবহার করতে পারি, সেটা লিখব দে নেভার। দে নেভার। বোঝা সেন্সে রিয়ালাইজ, তো রিয়ালাইজ এটার তো সেকেন্ড ফর্ম লিখতে হবে কারণ এটা সিম্পল পাস্ট টেন্স। তো হয়ে যাবে রিয়ালাইজ থেকে রিয়ালাইজড, তাই তো? তাই জন্য দে নেভার রিয়ালাইজড। নেভার রিয়ালাইজড। তারা কখনোই বুঝলো না, দে নেভার রিয়ালাইজড হলো। কখন নীরব থাকতে হয়। কখন, এখানে কখন সেন্সে আমরা কি ব্যবহার করব? আমরা জানি যে কখন অর্থে when ব্যবহার হয়, সেটা নির্দ্বিধায় লিখে দাও। দে নেভার রিয়ালাইজড when, লিখলাম। তারপরে কি করব? শেষের দিকে এসো, লেখা আছে দেখো নীরব থাকতে হয়, থাকতে। তো এই যে সেন্সটা থাকতে, এরকম অর্থে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব, কারণ আমি তোমাদের এক্ষুনি বললাম যে তে বিভক্তি আসে যখন, আমরা সেই অর্থে ইউজুয়ালি কখনো কখনো একটু আলাদা হয়, কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে তে বিভক্তি হয়। তো সেই তে সেন্সটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তো ডেফিনেটলি এখানে ইনফিনিটিভের ব্যবহার করব। when, when লেখার পরে কখন নীরব থাকতে হয়, when to। এবার থাকতে অর্থে আমরা রিমেইন বলতে পারি, তো সেটা লেখা যাক when to remain। when to remain নীরব মানে সাইলেন্ট, when to remain silent। কখন নীরব থাকতে হয়। এখান থেকে যে বিষয়টা তোমাদেরকে রিয়েলাইজ করতে হবে সেটা হলো যে প্রথমত এখানে দেখো যে ডাব্লিউএইচ ওয়ার্ডের ব্যবহারটা হতে আমরা দেখতে পেলাম এবং তার সাথে সাথে দেখলাম ইনফিনিটিভ চলে আসলো। টু রিমেইন, টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসলো, তো ইনফিনিটিভ আসলো।
এবার এইখানে যে ডব্লিউএইচ ওয়ার্ডের ব্যবহারটা আমরা দেখলাম, এটা কিন্তু আমরা ইউজুয়ালি যখন সেন্টেন্সের মাঝখানে ডব্লিউএইচ ওয়ার্ডকে ব্যবহার করি সেটা প্রধানত দেখা যায় হয়তো সেটা ক্লজ অর্থে ব্যবহার হতে পারে, আরেকটা ক্ষেত্রে আমরা দেখি যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বানাই, তাই তো? তো এখানে কিন্তু সেরকম ধরনের কোনো কিছুই হচ্ছে না, কারণ এই যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি এখানে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে না কোনো সাবজেক্ট আছে, না কোনো ভার্ব আছে, আমরা কিছু দেখতে পাচ্ছি না। এখানে যে ইনফিনিটিভটা রয়েছে এটাকে আমরা মেইন ভার্ব হিসেবে কখনোই ধরবো না। টু রিমেইন, যদিও এখানে রিমেইন একটা ভার্বের ফার্স্ট ফর্ম, কিন্তু সে যখন টু এর সাথে যুক্ত হয়েই যাচ্ছে তখন সেই সময় আমরা ওটাকে ইনফিনিটিভ বলছি, সেটাকে কিন্তু মেইন ভার্ব বলছি না। তো এই কারণের জন্য এখানে কিন্তু আমরা ডব্লিউএইচ ওয়ার্ডকে কোনো লিঙ্কার হিসেবে ঠিক বলতে পারি না। এখানে এই ডব্লিউএইচ ওয়ার্ড থেকে যে অংশটা রয়েছে এটা একটা ফ্রেজের মতন কাজ করছে। এই অংশটাকে যদি তোমরা নাউন ক্লজে পরিবর্তন করতে চাও তাহলে সেক্ষেত্রে এটা এরকমভাবে হতে পারে যে দে নেভার রিয়েলাইজড when they should remain silent. ওকে, এরকমভাবে দে নেভার রিয়েলাইজড when they should রিমেইন সাইলেন্ট। যদি আমরা এরকম করতাম তাহলে সেটা একটা নাউন ক্লজ হতো, তাহলে সেটা একটা কমপ্লেক্স সেন্টেন্সও আমরা বলতে পারি, কিন্তু এখানে সেরকমটা একেবারেই হয়নি। এখানে একটাই মাত্র মেইন ভার্ব আছে, সেটা হচ্ছে রিয়েলাইজড, একটাই মাত্র সাবজেক্ট আছে, সেটা হলো দে, এবং সেই জন্য এখানে হোয়েন থেকে সাইলেন্ট পর্যন্ত টোটাল পার্টটাকেই আমরা একটা ডিরেক্ট অবজেক্ট হিসাবে এখানে ধরতে পারি। এখানে আমরা এই হোয়েন থেকে শুরু করে সাইলেন্ট পর্যন্ত টোটাল বিষয়টাকেই বলতে পারি যে এটা সেন্টেন্সের মধ্যে একটা ফ্রেজের মতন কাজ করছে। তো এরকমভাবে আমরা যখন এরকম ডব্লিউএইচ ওয়ার্ডের সঙ্গে টু যুক্ত করে তারপরে ভি ফার্স্ট বসাই বা ডব্লিউএইচ ওয়ার্ডের সঙ্গে যখন ইনফিনিটিভ যোগ করি তখন সেই সেন্সটা অবশ্যই একটা ফ্রেজের মতন কাজ করে। তো এখানে একটা ফ্রেজ হিসেবে আমরা এটা ধরবো। তো যদি আমরা এখানে দে নেভার রিয়েলাইজডের এই রিয়েলাইজডকে যদি প্রশ্ন করি ওয়ার্ড দিয়ে যে তারা কখনোই কি রিয়েলাইজ করেনি, উত্তর আসছে দেখো যে হোয়েন টু রিমেইন সাইলেন্ট, এটা তারা রিয়েলাইজ করেনি। তাহলে যেহেতু ওয়ার্ড দিয়ে প্রশ্ন করার পরে উত্তর হিসাবে পেলাম, তাহলে এ ব্যাপারে বলতে কোনো সন্দেহই রাখা উচিত নয় যে এখান থেকে এই সাইলেন্ট পর্যন্ত অংশটা একটা অবজেক্টের মতন কাজ করলো। তাহলে এটা ডেফিনেটলি কোনো ডব্লিউএইচ ওয়ার্ডটা কিন্তু কোনোভাবেই লিঙ্কার হলো না, ঠিক আছে? এইভাবে এটাকে বুঝবে। তারপরে লাইনটা দেখো, সেটা আমরা কিভাবে ট্রান্সলেট করি, একই প্রসেসে করব এবং একই রকমভাবে বিষয়টাকে বুঝে নেব। কি বলা হচ্ছে, আমরা জানতে চাইলাম দাবা কিভাবে খেলতে হয়। আমরা জানতে চাইলাম দাবা কিভাবে খেলতে হয়। তো চাইলাম বলা হয়েছে, তো সেই করলাম, খেলাম, গেলাম, সেম প্রসেস। তো সিম্পল পাস্ট টেন্স অ্যাপ্লাই করো এবং দেখা যাক বিষয়টা কি দাঁড়ায়। সিম্পল পাস্ট টেন্সে তো আমরা, তো সেই অর্থে উই লিখলাম, উই। আমরা জানতে চাইলাম, আমরা জানতে চাইলাম, সো উই ওয়ান্টেড টু নো, উই ওয়ান্টেড লিখলাম। তারপরে দেখো অলরেডি আরেকটা ইনফিনিটিভ আমরা দেখতে পাচ্ছি যেটা কিনা জানতে এই সেন্সে, আর মেইন যে ইনফিনিটিভটার জন্য আমরা এটা করলাম সেটা হচ্ছে এই কিভাবে পরে যেটা লেখা রয়েছে খেলতে। তো সেইটা যেটা আমরা আগে দেখেছি ডব্লিউএইচ ওয়ার্ড তারপরে ইনফিনিটিভ আসে, সেটা আসছে পরে, কিন্তু তার আগে আমরা এই জানতে অর্থেও একটা ইনফিনিটিভ দেখতে পাচ্ছি। উই ওয়ান্টেড টু নো, আমরা জানতে চাইলাম, উই ওয়ান্টেড টু নো, কি জানতে চাইলাম বলা হচ্ছে দেখো দাবা কিভাবে খেলতে হয়। উই ওয়ান্টেড টু নো হাউ টু, কিভাবে অর্থে হাউ ব্যবহার করলাম। এবার তারপরে কিভাবে খেলতে এই বিষয়টা আগে লিখতে হবে। তো হাউ টু প্লে, খেলা অর্থে প্লে, খেলতে অর্থে তে বিভক্তিতে টু প্লাস ভি ফার্স্ট। তো হাউ টু প্লে, কি খেলতে, দাবা খেলতে, হাউ টু প্লে চেস। We wanted to know how to play chess. আমরা জানতে চাইলাম কিভাবে খেলতে হয় দাবা, এরকমভাবে। ওকে, তো এই যে লাইনটা আমরা এখানে দেখলাম, এখানেও আগের মতনই কনস্ট্রাকশন আসলো। এখানে আমরা ডাবল ইনফিনিটিভস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এই টু থেকে নো, আর একটা হলো টু থেকে প্লে, এইটা। এবং এই ক্ষেত্রেও দেখো ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার যেটা হয়েছে হাউ, সে কিন্তু এখানে কোনো ক্লজকে বোঝাচ্ছে না, হাউ এর পরে কোনো সাবজেক্ট নেই, কোনো ভার্ব নেই। তো সেই জন্য আমরা এটাকে হাউ থেকে শুরু করে চেস পর্যন্ত যে ক্লজ হয়েছে এটা বলতে পারবো না। কিন্তু যদি আমরা এটাকে নাউন ক্লজে পরিবর্তিত করতে চাই সেটা পসিবল। তাহলে কি করতে হবে, আগের যে অংশটা যেরকমভাবে ভেবেছিলাম সেরকমভাবে করতে হবে, যে উই ওয়ান্টেড টু নো হাউ
উই যেটা রয়েছে সেটা কি আবার সাবজেক্ট ব্যবহার করতে হবে, উই ওয়ান্টেড টু নো হাউ উই কুড প্লে চেস, এরকম বলতে পারি আমরা, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে যদি আমরা এই অংশটাকে আবার লক্ষ্য করি আগের মতন প্রসেসে, যে আমরা জানতে চাইলাম, আমরা কি জানতে চাইলাম, এইটা হাউ টু প্লে চেস এই বিষয়টা আসছে, তাহলে এখানে হাউ থেকে চেস পর্যন্ত বিষয়টা অবশ্যই বলতে পারি একটা ফ্রেজের মতন কাজ করছে। তো এরকমভাবে আমরা WH ওয়ার্ডের সাথে সাথে ইনফিনিটিভ ব্যবহার করে লাইনটাকে অনেক সহজে কনস্ট্রাক্ট করতে পারি। পরের লাইনটা দেখো, তুমি কি এখনও ঠিক করেছো কোথায় যেতে হবে, তুমি কি এখনও ঠিক করেছো কোথায় যেতে হবে, এরমভাবে বলা হয়েছে। তো এই যে লাইনটা এখানে দেখো বলা হচ্ছে ঠিক করেছো, করেছো, গিয়েছো, খেয়েছো, এই ধরনের ছো, ছি এই কথা যখন আমরা বলি তখন তার মানে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো এখানে আমরা প্রেজেন্ট পারফেক্টের ফরম্যাটটা দেখতে পাচ্ছি, লেখা যাক সেরকমভাবে। তো প্রথমে তুমি কি এখনও ঠিক করেছো এই অংশটুকু আমরা লিখব। তো এখানে তুমি কি অর্থে, যদি আমরা প্রেজেন্ট পারফেক্টের ফরম্যাট ভাবি তার মানে সাবজেক্ট বসার পরে হ্যাভ বা হ্যাজ বসে। এবার এখানে তুমি বলা হচ্ছে তার মানে ইউ, তো ইউ এর পরে তো হ্যাজ হয় না, ইউ এর পরে হ্যাভ হয়, ইউ হ্যাভ, বাট এটা প্রশ্ন করা হয়েছে তুমি কি বলা হয়েছে, তাই জন্য হ্যাভটাকে আগে লিখতে হবে তারপরে সাবজেক্ট লিখতে হবে। তো ইউ হ্যাভ আমরা করে দেবো হ্যাভ ইউ, হ্যাভ ইউ, হ্যাভ ইউ। তুমি কি লিখলাম আমরা, এবার কি করব, এবার দেখো এই অংশটা একটু শেষের দিকে, মানে পুরো লাইনটা শেষে নয়, এই প্রথম অংশটা শেষের দিকে, সেখানে কি আছে, তুমি কি এখনও ঠিক করেছো, এখনও এই কথাটা রয়েছে, তো সেটা আগে লিখে দিতে পারি অবশ্য, অথবা ঠিক করেছো এই পার্টটাও আগে লেখা যায়, কি করা যায়, চলো এখনওটাই আগে লিখে দিই। হ্যাভ ইউ ইয়েট, হ্যাভ ইউ ইয়েট যেমন যেমন আছে তেমনই লিখছি, তুমি কি এখনও লিখলাম, তারপরে কি ঠিক করেছো সেই অর্থটা লিখব। তো ঠিক করা মানে কি, ডিসাইড করা, তাই তো, তাহলে হ্যাভ ইউ ইয়েট ডিসাইড থেকে হয়ে যাবে ডিসাইডেড, কারণ প্রেজেন্ট পারফেক্টের ফরম্যাট হ্যাভের পরে তো ভার্বের থার্ড ফর্মই বসবে, সেই জন্য হ্যাভ ইউ ইয়েট ডিসাইডেড, হ্যাভ ইউ ইয়েট ডিসাইডেড, তুমি কি এখনও ঠিক করেছো, এটা হলো। এবার তারপরে কি বাকি আছে, কোথায় যেতে হবে, কোথায় মানে ওয়্যার, ওয়্যার। এবার কি করব, তোমরা তো জানোই ইনফিনিটিভ বসাবো, যেতে, যেতে মানে হচ্ছে টু গো, ওয়্যার টু গো, ব্যাস হয়ে গেল। ও এখানে প্রশ্ন চিহ্ন হবে, হ্যাভ ইউ ইয়েট ডিসাইডেড ওয়্যার টু গো, এরমভাবে হয়ে গেল। এখানেও আমরা কিন্তু একই রকম কনস্ট্রাকশন দেখতে পাচ্ছি, এই WH থেকে গো পর্যন্ত একটা ফ্রেজের মতন কাজ করছে। এবার নেক্সট লাইনটা দেখো, তোমার মনে রেখে দেওয়া উচিত কাকে বিশ্বাস করতে হয়, তোমার মনে রেখে দেওয়া উচিত কাকে বিশ্বাস করতে হয়, বা তোমার মনে রাখা উচিত কাকে বিশ্বাস করতে হয়, এরকম একটা সেন্সে। তো এই লাইনটা যদি আমরা লিখি, প্রথম অংশটার মধ্যে দেখো লেখা রয়েছে যে উচিত কথাটা, তো তোমরা তো জানোই যখন উচিত সেন্স আসে আমরা সেখানে মোডাল অক্সিলারি শুডের ব্যবহার করি, তো সেটাকে অ্যাপ্লাই করে লাইনটা লিখতে হবে। প্রথমে আছে তোমার, তার মানে ইউ, তো সেটা লেখা যাক ইউ। এবার কি এই উচিত সেন্সটা লিখতে হবে, তো ইউ শুড, ইউ শুড, তারপরে মনে রাখা, ইউ শুড রিমেম্বার, ইউ শুড রিমেম্বার, তোমার মনে রাখা উচিত বা মনে রেখে দেওয়া উচিত কি, কাকে বিশ্বাস করতে হয়, কাকে, কাকে অর্থে হুম, হুম, তারপরে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব, কাকে বিশ্বাস করতে হয়, তো বিশ্বাস করতে সেন্সটার জন্য কি করব, ইনফিনিটিভ করতে হবে, তো সেই অর্থে টু, তারপরে ট্রাস্ট ব্যবহার করা যায়, হুম টু ট্রাস্ট, হুম টু ট্রাস্ট হলো, ইউ শুড রিমেম্বার হুম টু ট্রাস্ট, এরমভাবে করা গেল। তাহলে এখানেও আমরা কিন্তু এই ফ্রেজ পার্টটা দেখতে পেলাম, হোম থেকে শুরু করে ট্রাস্ট পর্যন্ত, যেখানে WH ওয়ার্ড এবং ইনফিনিটিভের একসাথে কম্বাইন্ড হয়ে ব্যবহারটা দেখতে পাচ্ছি। যাই হোক, এটা তোমরা যদি পারফেক্ট ফরম্যাটে করতে চাও, মানে মোডাল প্লাস পারফেক্ট এই ফরম্যাটটা ফলো করতে চাও, তাহলে এটা এরমভাবে বলতে পারো যে ইউ শুড হ্যাভ রিমেম্বার্ড, ইউ শুড হ্যাভ রিমেম্বার্ড whom to trust, you should have remembered whom to trust, তার মানে হচ্ছে তোমার মনে রেখে দেওয়া উচিত ছিল, এরকম একটা সেন্স আসতে পারে যে কাকে বিশ্বাস করতে হয়, এরকমভাবে। ওকে, যাই হোক, পরের লাইনটা এসো, সেটা দেখা যাক কিভাবে করতে পারি। তোকে কি বলেছিলাম কি ঠিক করতে হবে,
তোকে কি বলেছিলাম কি ঠিক করতে হবে, ইয়েস নো কোয়েশ্চেন হয়েছে, কারণ দেখতেই পাচ্ছ বলা হচ্ছে তোকে কি বলেছিলাম, মানে তোকে কি বলেছিলাম, হ্যাঁ বলেছিলি বা না বলিনি, এরম বলিসনি, এরম ধরনের সেন্সে আমরা উত্তরটা দিতে পারি। তার মানে হ্যাঁ বা না উত্তর হয়, তো সেই জন্য ইয়েস নো কোয়েশ্চেন হচ্ছে, যেরকমটা ঠিক তোমরা এই থার্ড লাইনটার ক্ষেত্রে দেখেছো সেরকমভাবেই এটাও করা হয়েছে। তো তোকে কি বলেছিলাম এই অংশটুকু আগে আমরা লিখব, বলেছিলাম তো সিম্পল পাস্টে আমরা এটা বলতে পারি। তো সেরকম অর্থে যদি আমরা এরকমভাবে সিম্পল পাস্ট টেন্সে বলি তো তখন সেক্ষেত্রে আমরা ডিডের ব্যবহার করে প্রশ্নটা করি, কারণ সিম্পল পাস্ট টেন্সে তো কোনো অক্সিলারি থাকে না, আর যখন প্রশ্ন করতে হয় ইয়েস নো কোয়েশ্চেন তখন অবশ্যই শুরুটা করতে হয় অক্সিলারি দিয়ে। তো এখানে সিম্পল পাস্ট টেন্সে অক্সিলারির জন্য আমরা ডিড ব্যবহার করে থাকি, তো সেটাই লিখতে হবে। তোকে কি বলেছিলাম, তো প্রথমে ডিড, ডিড আই বলা সেন্সে টেল লিখলাম, যেই ডিড ব্যবহার হবে তখন এখানে ভি ফার্স্ট লিখতে হয়। ডিড আই টেল কাকে, তোকে, তো ইউ, ডিড আই টেল ইউ, তোকে কি আমি বলেছিলাম, এরকম সেন্সে তোকে কি বলেছিলাম মানে তোকে কি আমি বলেছিলাম, এটাই তো ব্যাপারটা। তো ডিড আই টেল ইউ লিখলাম, তারপরে কি ঠিক করতে হবে, কি, তো কি মানে কোনো একটা জিনিসের কিছু বলা হচ্ছে, তো কি ঠিক করতে হবে সেরকম সেন্সে হোয়াটের ব্যবহার আমরা করব। ডিড আই টেল ইউ হোয়াট, হোয়াট লেখার পরে একটা টু জুড়ে দিতে হবে, হোয়াট টু ঠিক করতে হবে, তো কোনো একটা জিনিস ঠিক করার সেন্সে ফিক্স বলতে পারি, হোয়াট টু ফিক্স, ডিড আই টেল ইউ হোয়াট টু ফিক্স, খারাপ হয়ে গেছে হয়তো তো সেটা ঠিক করতে হবে। তো এখানে হোয়াট টু ফিক্স এই যে ব্যাপারটা বলা হয়েছে এইটা এখানে দেখতে পাচ্ছি ডাব্লিউএইচ ওয়ার্ড এবং ইনফিনিটিভ আরও একবার চলে আসলো। তো খুব ইজিলি তোমরা দেখতে পাচ্ছ এগুলোর ব্যবহার করে আমরা লাইন্স কিন্তু বানাতে থাকি এবং এই ধরনের কথা দৈনন্দিন জীবনে আমরা খুব বলিও, তো সেই জন্য অ্যাপ্লাই করো যখনই সুযোগ পাবে। পরের লাইনটা দেখো, সে জানতো কখন কাউকে অন্ধের মতন অনুসরণ করতে নেই। সে জানতো, প্রথম অংশটা এইটা, তারপরে বলা হচ্ছে কখন কাউকে অন্ধের মতন অনুসরণ করতে নেই। যদিও লাইনটা একটু খারাপ শোনাচ্ছে কারণ অন্ধের মতন বলে এরমভাবে বলা উচিত নয়, তবুও এমন কথা আমরা বলি, তো সেই সেন্সে একটা খুব কমন লাইন, এরম কথা আমরা অনেক ক্ষেত্রেই বলি, সেটা আমরা এরমভাবে এই ধরনের কথা বলতে পারি, লিখতে পারি লাইনটাকে যখন ইংলিশে ট্রান্সলেট করব, যে সে জানতো, এই অংশটা যে লিখব তখন কি হবে, জানতো মানে হচ্ছে সিম্পল পাস্ট, তো সেই অর্থে আমরা হি লিখতে পারি বা শিও লিখতে পারি। যদি লিখি সেটা হি, তারপরে জানতো অর্থে নো থেকে হয়ে যাবে নিউ, হি নিউ, সে জানতো, কি জানতো, কখন কাউকে অন্ধের মতন অনুসরণ করতে নেই, কখন কাউকে অন্ধের মতন অনুসরণ করতে নেই, হি নিউ কখন, তো হোয়েন, হোয়েন। এবার দেখো হোয়েন লেখার পরে করতে নেই বলা হয়েছে, নেই, তো নেই অর্থে হোয়েনের পরে আমরা ডিরেক্টলি ইনফিনিটিভটাকে আনবো না, তার আগে একটা নট জুড়ে দেবো। তো সেরকমভাবে যখন জানবে এরম ধরনের না জাতীয় সেন্স আসে তখন সেক্ষেত্রে ডাব্লিউএইচ এর পরে আমরা নটটা লিখে তারপরে ইনফিনিটিভ আনতে পারি। তো সেই জন্য হি নিউ ওয়েন নট টু, এরমভাবে ওয়েন নট টু, কখন কাউকে অন্ধের মতন অনুসরণ করতে নেই, হোয়েন নট টু অনুসরণ করা, অনুসরণ করতে অর্থে নট টু ফলো, এরমভাবে হোয়েন নট টু ফলো, ফলো করা মানে অনুসরণ করা, হোয়েন নট টু ফলো কখন অনুসরণ করতে নেই কাউকে, তো সামওয়ান, হোয়েন নট টু ফলো সামওয়ান, অন্ধের মতন মানে ব্লাইন্ডলি, এরমভাবে বলা যায়। ওকে, হি নিউ ওয়েন নট টু ফলো সামওয়ান ব্লাইন্ডলি। ওকে, তো এই যে লাইনটা এখানে ডাব্লিউএইচ থেকে এই পার্টটা একটা ফ্রেজের মতন কাজ করছে এবং এখানে এই যে নট টু, নটটা যদি আমরা বাদ দিই তাহলে ওয়েন ডাব্লিউএইচ একটা ওয়ার্ড, তারপরে আমরা দেখতে পাচ্ছি টু ফলো, ইনফিনিটিভের ব্যবহার হলো আরও একবার। পরের লাইনটা দেখো, তারা বুঝতে পারলো না কোন দিকে যেতে হতো, তারা বুঝতে পারলো না কোন দিকে যেতে হতো। তো এখানে যে প্রথম অংশটা রয়েছে যেখানে বলা হচ্ছে তারা বুঝতে পারলো না, এই যে অংশটা এখানে বলা হচ্ছে পারলো না, তো ওই পারলো বা পারলো না এরম ধরনের একটা সেন্স যখন আসে মানে করতে পারা না পারার ব্যাপারটা আসে, তার মানে সেই অর্থে প্রেজেন্টে হলে আমরা ক্যান ব্যবহার করি আর যখন পাস্ট হয় তখন কুড ব্যবহার করি। তো এখানে পারলো বলা হচ্ছে তো সেই জন্য এটা কুড আমরা ব্যবহার করব কারণ এটা অতীতকাল বোঝাচ্ছে, সেরমভাবে এটা লিখতে হবে। তো চলো লেখা যাক, তো তারা দে তারপরে পারলো না, তো দে কুড নট, দে কুড নট, দে কুড নট কি বুঝতে
বুঝতে পারলো না, সেরকম সেন্সে আমরা লিখব দে কুড নট আন্ডারস্ট্যান্ড। দে কুড নট আন্ডারস্ট্যান্ড লিখলাম, তারা বুঝতে পারলো না। এবার তারপরে কি আছে, কোন দিকে যেতে হতো, এরমভাবে কোন দিকে, তো সেরকম সেন্সে হুইচ ওয়ে। এখানে অ্যাকচুয়ালি ডব্লিউএইচ ওয়ার্ডের পরে একটা শব্দ জুড়তেই হচ্ছে হুইচ ওয়ে। হুইচ ওয়ে লেখার পরে আমরা ইনফিনিটিভটা লিখতে পারবো, হুইচ ওয়ে টু, তারপর লিখতে হবে দিকে যেতে হতো, তো যেতে অর্থে টু গো। They could not understand which way to go. হুইচের পরে একটা ওয়ে ব্যবহার করতে হলো, কারণ অ্যাকচুয়ালি হুইচের সাথে সাথে আমরা যদি এরমভাবে এই ধরনের সেন্সটাকে আনতে চাই, তাহলে হুইচ টু গো এটা ঠিক যথাযথ হয় না। কোন দিকে অর্থে হুইচ ওয়ে এই কথাটাকে আমাদেরকে লিখতে হবে, তো সেই জন্যই আমরা হুইচের সাথে এখানে ওয়ে শব্দটাকে জুড়ে দিলাম। তো যাই হোক, এখানে ডব্লিউএইচ ওয়ার্ডের সাথে সাথে অবশ্যই আমরা ইনফিনিটিভের ব্যবহারটা আরও একবার দেখতে পাচ্ছি। এনিওয়ে, লাস্ট লাইনটা দেখো কি বলা হচ্ছে, কাকে বরখাস্ত করতে হবে সেটা মিস্টার সেনের সিদ্ধান্ত। মানে কোনো একজন ব্যক্তিকে বরখাস্ত করা হবে অফিস থেকে, তো সেটা মিস্টার সেনের উপরে রয়েছে, সেই সিদ্ধান্তটা নেবে। তো কাকে বরখাস্ত করতে হবে সেটা মিস্টার সেনের সিদ্ধান্ত, এইভাবে বলা হয়েছে। এইবার এখানে যে লাইনটা, এটা একটু ইন্টারেস্টিং, মানে এতক্ষণ যেভাবে করে এসেছি তার থেকে একটু আলাদাভাবে এটা লিখেছি। এখানে দেখবে তোমরা এই যে ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস ইনফিনিটিভ যে সেন্সটা, এটা একেবারে সেন্টেন্সের শুরুর দিকে ব্যবহার হবে। এতক্ষণ আমরা দেখেছি শেষের দিকে লিখে এসেছি, তো এখানে আমরা শুরুর দিকে লিখব। কেমনভাবে, কাকে বরখাস্ত করতে হবে এই বিষয়টা প্রথমে আছে, তো সেরকমভাবেই আগে লিখে দেবো, কোনো ঝামেলা নেই। তাহলে কাকে বরখাস্ত করতে হবে, কাকে অর্থে, আচ্ছা এখানে তোমরা হু ব্যবহার করতে পারো, অথবা হুম টু এটাও করতে পারো। হু টু এরকমও করতে পারো, যেটা একটু ঠিক স্ট্যান্ডার্ড হয়তো নয় কিন্তু ইউজ করা হয়, তো সেই অর্থে হু টু লিখতে পারি, আবার হুম টু অবশ্যই করতে পারি, তো দুটোই কিন্তু পসিবল। যাই হোক, তো এখানে হু ব্যবহার করলাম, হু টু কাকে বরখাস্ত করতে হবে। তো বরখাস্ত মানে ফায়ার করা, কাউকে ফায়ার করে দেওয়া, মানে কাউকে ওই চাকরি থেকে সরিয়ে দেওয়া। তো হু টু ফায়ার, হু টু ফায়ার কাকে বরখাস্ত করতে হবে এই বিষয়টা আমরা লিখে দিয়েছি। এবার সেটা মিস্টার সেনের সিদ্ধান্ত, এই সেটা কথাটা লিখতে হবে না, কোনো প্রয়োজনই নেই। এই যে হু টু ফায়ার, এরপরেই আমরা অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব এখানে বসাতে পারি। অক্সিলারি ভার্বটা এখানে মেইন ভার্ব হিসেবে হবে, তো সেই জন্য এখানে আমরা এই যে সেন্স বোঝা যাচ্ছে, টেন্সের ব্যবহারটা আমরা প্রেজেন্ট টেন্স করতে পারি। হু টু ফায়ার ইজ মিস্টার সেন, মিস্টার সেন অ্যাপোস্ট্রফি এস দিলাম, মিস্টার সেনের অর্থে হু টু ফায়ার ইজ মিস্টার সেন্স সিদ্ধান্ত, তার মানে ডিসিশন, মিস্টার সেন্স ডিসিশন। হু টু ফায়ার ইজ মিস্টার সেন্স ডিসিশন। তো এরমভাবে এটা লিখলাম, একটু ঘুরিয়ে লেখা হয়েছে। এখানে যদি তোমরা লিখতে হুম টু ফায়ার ইজ মিস্টার সেন্স ডিসিশন, সেটাও চলবে, অসুবিধা নেই। আর এই হু টু এটা খুব রেয়ার ইউজ করা হয়, অ্যাকসেপ্ট করা হয় না সব সময়, তো এরকম ধরনের কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। যাই হোক, তো এরকম ধরনের ওয়েতে তোমরা দেখতে পেলে ডব্লিউএইচ ওয়ার্ডের সাথে সাথে কীভাবে আমরা ইনফিনিটিভ ব্যবহার করে লাইন্সগুলোকে তৈরি করলাম, এবং যেখানে ডব্লিউএইচ ওয়ার্ডটা ব্যবহার হয়ে লিঙ্কার হিসেবে ঠিক কাজ করলো না, সেন্টেন্সে দুটো ক্লজকে জুড়তে সাহায্য করলো না, কিন্তু আমরা এই ধরনের সেন্স থেকে অবশ্যই ডিফারেন্ট ক্লজে যেতে পারি। সেটা তোমরা এখানে দেখতে পেলে আমি প্রথম দিকে কয়েকটার মাধ্যমে বুঝিয়েছি, যেখানে নাউন ক্লজে আমরা পরিবর্তিত করলাম। যাই হোক, তো এরকম বিভিন্ন রকমভাবে তোমরা আর কি এই লাইন্সগুলোকে লেখার চেষ্টা করো। কোথাও কোনো কনফিউশন হলে অবশ্যই আমাকে জানিও, এবং যদি তোমাদের কোনো পার্টিকুলার ম্যাটারের উপরে ভিডিওর প্রয়োজন হয় সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আর এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো ডেফিনেটলি করে নিও, আর এই ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। তো আজ তবে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করার জন্য। বাই।